অনিকা ন্যাকা গলায় বলল, ভাইয়া দেখো না, নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে, আর আমি এখানে আসতে চাইনি, তারপরেও নিয়ে এসেছে, আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে। আরশ তাকালো নুসরাতের দিকে, যে চোখ বড় বড় করে অনিকাকে শাসাচ্ছে। আরশকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জাইন গম্ভীর স্বরে বলল, নুসরাত, তুমি অনিকাকে জোর করে কেন নিয়ে এসেছো এখানে? মম নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলা রেস্টুরেন্টে প্রবেশ করল। গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই জাইন, দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল, এরা তোর কাজিন না? জাইন বলল, হুম। সুরভি মম ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাদের তো চিনতে পারলাম না। আমি জাইন ভাইয়ার কাজিন মম, আর ওরা আমাদের ফ্রেন্ড সুরভি ও সাদিয়া। ডেলা বলল, ও, তোমরা আমাদের সাথে জয়েন করো। অনিকা বলল, জি আপু, অবশ্যই। নুসরাত নাক মুখ কুঁচকে তাকিয়ে রইল অনিকার দিকে। সাদিয়ার কানে কানে বলল, বালডা কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি তোরা? এর শোধ যদি না নেই তাহলে আমার নামও নুসরাত না। ফ্যাসফেসে গলায় গজম্বর আলী বললেন, আগামী শুক্রবারে আমি কল করব, সময় মতো চলে এসো। নুসরাত অপ্রস্তুত হাসি দিয়ে বলল, অবশ্যই ভাইয়া, জায়গাটা এই নাম্বারে মেসেজ করে দেবেন। অনিকা চলে আসবে সময় মতো। গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে। আরও শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখল। মুখ দেখে বোঝা গেল না মনে কি চলছে। আজ বাসায় গেলে মামার হাতের একটা মারও মাটিতে পড়বে না। আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব, তোর কি হবে? দেখ, আরস্যার বাচ্চা কিভাবে তাকিয়ে আছে তোকে বাস দেওয়ার জন্য। রেডি থাকিস বোন, পিঠ শক্ত করে বাসায় যাস। নুসরাত কোনো কথা বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনল মমর কথা। আল্লাহর হাতে ছেড়ে দিল, যা হওয়ার হবে। এখন একটু জাইনের টাকায় খাওয়া যাক। সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরে ইসরাত, দাঁড়িয়ে আছো কেন? বসো। নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল, এখানে বসো। ইসরাত হালকা হেসে ডেলার পাশে গিয়ে বসল। ডেলা আরশ ও জাইনের সাথে কিছু ব্যবসা বিষয়ে কথা বলে খাবার অর্ডার দিল। নুসরাত হট ললিপপ, ইসরাত ক্রিপসি চিকেন ফ্রাই, মমো, সুরভি বার্গার। সাদিয়া নাচুস অর্ডার দিল। মমর ফোনে কল আসায় সে টেবিল থেকে উঠে গিয়ে কল ধরল। হ্যালো ভাইয়া। ফোনের ওপাশ থেকে কি বলল ঠিক শোনা গেল না। হ্যাঁ হ্যাঁ, মামাদের বাসা থেকে বের হওয়ার পর যে মোড় আছে না, ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি। আচ্ছা চলে আসো, আমি ক্যাফের বাহিরে আসছি। ফোনে কথা বলা শেষ করে মমো টেবিলে গিয়ে বসল। নুসরাত জিজ্ঞেস করল, কে কল দিয়েছে? মমো বিস্তারিত জানালো যে আশিক তাকে নিতে আসছে। নুসরাত ফিসফিস করে বলল, তুই আজ আসলি আবার আজই নিতে আসছে? আমি কত প্ল্যান করলাম, দুজন মিলে আজ পার্টি করব আর তুই চলে যাবি? সরি দোস্ত, চলে যেতে হবে। 2-1 দিন পর আবার আসবো। আম্মু আগে আসুক বাসায়, তারপর আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আবার আসিস, আমার কান্না পাচ্ছে তোকে বিদায় দিতে। ডেলা বলল, তোমরা কি কথা বলছো? নুসরাত বলল, নাথিং। ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো। তুমি সবসময় এরকম চুপচাপ থাকো ইসরাত? না না, কই চুপচাপ থাকি, কথা বলি তো। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি ওরা কথা বলছে, তুমি শুধু ওদের সাথে মাথা নাড়াচ্ছ। আমিও কথা বলি, কিন্তু বাহিরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয়, এই জন্য একটু কম কথা বলি। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল টুকটাক। এরই মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিজ নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই।
খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটালো উচ্ছ্বসিত এক পুরুষ কণ্ঠ। ইসরাতের মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, রাক্ষসের মতো খেতে খেতে কীরকম মোটা হচ্ছিস, কমিয়ে খা, পরে কিন্তু বিয়ে হবে না। আর বিয়ে হলে বুড়ো বেটার সাথে বিয়ে হবে, না হলে রিকশাওয়ালা মামার সাথে। কথাটা বলে ইসরাতের ফ্রাইড চিকেনের এক পিস নিয়ে নিজের মুখে পুরে নিল। এতক্ষণ আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল। সামনে তাকিয়ে যখন দেখল নতুন একটা মুখ, তখন নিজের বকর বকরের জন্য কিছুটা লজ্জা পেল। ডেলার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। ডেলার মুখ দিয়ে বেরিয়ে এলো, হোয়াট এ অসাম বয়। ডেলার পাশে জাইন বসা ছিল। ডেলার মুখ থেকে নিচু শব্দে বের হওয়া কথাটা জাইনের ঠিক পছন্দ হলো না। তারপরও চুপচাপ হজম করে নিল। আরশ বলল, তুই এখানে কেন? নুসরাত বিড়বিড় করল, শালার তুই তুকারি ছাড়া কোনো কথাই বের হয় না মুখ দিয়ে, আর বলবে আমার ম্যানার্স নেই। নিজেরটা আগে ঠিক করে পরে না হয় আমারটা ঠিক করবি, শালা খবিস। মম বলল, আস্তে বল বইন, সব শোনা যাবে তো। নুসরাত বলল, শোনা গেলে শোনা যাক, আমি কি কাউকে ভয় পাই নাকি? আশিক বলল, মমকে নিতে এসেছি। আশিক আরশের কথার উত্তর দিয়ে বলল, তুই আর ভাইয়া এখানে কি করছিস? আমি তোদের দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর ডেলার দিকে ইশারা করে বলল, উনি কে? আরশ কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে ডেলা বলল, আমার পরিচয় না হয় আমিই দিলাম। হ্যালো মিস্টার, আমি ডেলা আমান, মিস্টার আরশের নিউ বিজনেস পার্টনার। অ্যান্ড আরেকটা পরিচয় হলো, আমি জাইনের ফ্রেন্ড। ডেলা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নাইস টু মিট ইউ মিস্টার। আশিক হ্যান্ডশেক করে বলল, মি টু। ডেলার সাথে কথা বলা শেষ করে আশিক মমকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আশিকের যাওয়ার পথে তাকিয়ে থাকলো ডেলা। নিজ মনে বিড়বিড় করল, লাভ অ্যাট ফার্স্ট সাইট কি আমার সাথেই হয়েছে? আই অ্যাম ইমপ্রেসড অন ইউ মিস্টার। নাও হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? জায়ানকে নিয়ে শপিং মলে এসেছে ইনায়া। জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আজ সব টাকা উড়ে যাবে। কত কষ্ট করে আমি টাকা সেভিংস করি, আর এই শপিং মলে এসে আমার এত পরিশ্রমের টাকা উড়িয়ে দেয়। হায় আল্লাহ, আমাকে আজাবের হাত থেকে বাঁচাও। ঠিক তখনই জায়ানের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে ইনায়া ট্রায়াল রুম থেকে বের হলো। বাবু, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর সোনা। মা, এজন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। এটাও প্যাক করে নিই। জায়ান নিজের হাতের ব্যাগের দিকে একবার তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলল, হ্যাঁ বাবু, প্যাক করে নাও। মিনমিন করে বলল, সেই তো নেবেই, তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? যত সব নাটক। কিছু বলছো বাবু? না সোনা, কিছুই বলিনি। ইনায়ার মোবাইলে রিংটোন শুনে ইনায়ার দিকে তাকালো জায়ান। সেফ নাম্বারে ভেসে উঠল ডেলা নামটা। মুখ দেখে বোঝা গেল ইনায়ার গলা শুকিয়ে গিয়েছে। হালকা ঢোক গিলে ফোনটা ধরল। হ্যালো ইনায়া, তুই কোথায়? জি আপু, আমি ভার্সিটি থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওপাশ থেকে ভেসে আসলো, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। জি আপি। ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনায়া। জায়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল ইনায়ার চিন্তিত মুখের দিকে। কিছু জিজ্ঞেস করার আগেই ইনায়া বলল, আপু কল দিয়েছিল, ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে। তাড়াতাড়ি চলো, আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও। শপিং ব্যাগ দেখিয়ে জায়ান বলল, তোমার আপু না ফ্রান্সে ছিল, কবে আসলো? ওর সাথে আমার মিট করাবে না? 1 মাসের মতো হয়েছে এসেছে। আর তোমরা আস্তে ধীরে মিট করো, আরও কিছুদিন যাক। আচ্ছা, এগুলো নেবে না? এইমাত্র যেটা ট্রায়াল দিলে সেটা কি করবে? না ভাই, কিছুই নেব না। আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসো।
তাহলেই হবে। আচ্ছা চলো। জায়ান ব্যাগগুলো গাড়ির ডিকিতে রাখল। ইনায়াকে ফ্রন্ট সিটে বসিয়ে মনের সুখে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটাই ভালো হয়ে গেল। আহা। আর ওদিকে ইনায়া চিন্তায় অজ্ঞান হওয়ার পর্যায়ে চলে গেছে। আজ যদি জায়ানের আগে ডেলা ভার্সিটিতে পৌঁছে যায় তাহলে কি হবে। বৃষ্টিস্নাত সন্ধ্যা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডার শীতল দিনে কার বা ইচ্ছে করে পড়াশোনা করতে। বিছানার দিকে তাকালেই ইচ্ছে করে শোয়ার জন্য। অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখল নুসরাত। এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক্স তৈরি করছে ইসরাত। পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রেডিয়েন্টস এগিয়ে দিচ্ছেন নাজমিন বেগম। আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা, তাই জোর করে পড়াতে বসিয়েছে রুহানি। তাই সে আজ কিচেনে নেই। আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা অনিকাকে নিয়ে সুপার শপে গিয়েছেন। ইরহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে। বাড়ির কর্তারা অফিসে। হেলাল সাহেব এই বৃষ্টিমুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন। লিপি বেগম ভারতীয় বাংলা সিরিজ দেখছেন। বাড়িতে বেশি মানুষজন নেই বলে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা 33 যেতেই সৈয়দ বাড়ির ভেতর সাদা রঙের একটা কার প্রবেশ করল। হালকা বৃষ্টি থেমে গিয়ে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে আসলো আহান দরজা খোলার জন্য। দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। এই আহান, সর সামনে থেকে। হাঁ করে তাকিয়ে আছিস কেন? হাঁ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করলো জায়ান। হাত ভর্তি শপিং ব্যাগ তার। আহান হাঁ করে তাকিয়ে রইল জায়ানের হাতের ব্যাগের দিকে। আহানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জায়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি? আহান মাথা নাড়িয়ে না করে কিচেনে চলে গেল। হাতের ব্যাগগুলো সোফার উপর রেখে জায়ান নিজের রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। নিচতলা থেকে কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হলো ইরহাম। রুমে যাওয়ার পথে ইরহামের সাথে দেখা হলো জায়ানের। ইরহামকে বলে গেল নিচতলায় ড্রয়িং রুমে গিয়ে বসার জন্য। ফ্রেশ হয়ে এসে আড্ডা দেবে ইরহামের সাথে। কাপড় চেঞ্জ করে জায়ান আসছে 10 মিনিটের মধ্যেই। ইরহাম চুপচাপ সোফায় গিয়ে বসল। কিচেন থেকে নাজমিন বেগম ডাকলেন নুসরাতকে নিচতলায় আসার জন্য। এরপর রুহানি ও আরিশাকেও ডাকলেন। ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে জমা হলো। টি টেবিলের উপর ইসরাত আলুর চপ পাকোড়া এনে রাখল। বাহিরে বৃষ্টির শব্দ, বাসার ভেতর নিস্তব্ধ। 16 কলা পূর্ণ করে কারেন্ট নিয়ে নিল। বাসার ভেতর ভুতুরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। পাকোড়ার চপ ভাজা শেষে ড্রয়িং রুমে এসে বসলেন নাজমিন বেগম ও ইসরাত। লিপি বেগম ও হেলাল সাহেবকে তাদের রুমে পাকোড়া ও চপ দিয়ে আসা হয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে জায়ান বলল, বাহ, এই শীতল পরিবেশে গরম গরম পাকোড়াই মিস করছিলাম। আজকের সন্ধ্যাটা জমে যাবে। কথা বলতে বলতে গিয়ে ইরহামের পাশে বসল জায়ান। জাইন আর আরশ আসেনি এখনো? ইসরাত বলল, না ভাইয়া। পাকোড়া একটা মুখে পুরে নিল জায়ান। টিস্যু দিয়ে হাত মুছে হাসি মুখে বলল, পাকোড়াটা জাস্ট ওয়াও হয়েছে। সোফা থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে এক এক করে ব্যাগের ভেতরের কাপড়গুলো বের করতে শুরু করলো জায়ান। প্রথম ব্যাগ থেকে বের করলো ডাবল এক্সেল সাইজের একটা টি শার্ট ও ফ্লোরাল প্যান্ট। এটাকে নেবে? নুসরাত কোনো কথা বলল না। একবার তাকিয়ে কাপড়ের থেকে চোখ সরিয়ে নিল। ইসরাত বলল, মেজো ভাইয়া, আরিশাকে দিয়ে দিন। জায়ান বলল, কিন্তু ওর তো হবে না এগুলো, ওর সাইজ থেকে অনেক বড়। জায়ান বলল, আচ্ছা থাকুক, পরে দেখা যাবে কে নেবে। ওই পাশে রেখে দাও ইরহাম। হালকা ল্যাভেন্ডার কালারের একটা কামিজ বের করলো জায়ান। এটাকে নেবে?
নুসরাত বলল, ইসরাতকে দিয়ে দিন। এখানে যতটা কামিজ আছে সবগুলো ওকে দিয়ে দিন। ও আর অনিকা ভাগ করে নেবে। জায়ান বলল, ঠিক বলেছ নুসরাত। ইসরাত, নিয়ে নাও। আর ওভারসাইজ টি শার্টগুলো নুসরাত নিয়ে নাও। আর কেউ তো ওসব পরে না। নুসরাত বলল, হঠাৎ আমাদের জন্য শপিং করলেন, রহস্য কি জায়ান ভাইয়া? জায়ান আমতা আমতা করতে লাগলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমার ফ্রেন্ড কিনে দিয়েছে আর বলেছে ফ্যামিলিকে দিয়ে দেওয়ার জন্য। নুসরাত সন্দেহের চোখে তাকিয়ে বলল, ও, কিন্তু এখানে কোনো কিছুই তো আমার না। আমার জিনিস কই? মেজো ভাইয়া আমাকে দেবে না কিছু? তোরও লাগবে? আচ্ছা, তোকে নিয়ে একদিন শপিং করতে যাব, সেদিন যা ইচ্ছা হয় তাই কিনিস। এবার খুশি তো? জায়ান আহানের ফোলা ফোলা গাল টেনে দিল। জি। অন্যদিকে কপাল কুঁচকে বসে আছে আরশ। গত 4 বছরে ব্যবসায় কত গুণ লাভ ও লোকসান হয়েছে তা দেখার জন্য স্টোর রুম থেকে এক এক করে পুরনো হিসাব নিকাশের সকল ফাইল এনে রাখছেন আরশের টেবিলের উপর আরশের অ্যাসিস্ট্যান্ট ডায়না। আরশ জিজ্ঞেস করল ডায়নাকে, মিস ডায়না, গত 4 বছরের সকল ফাইল এখানে আছে? ডায়না আমতা আমতা করে বলল, জি স্যার। কিন্তু স্যার, গত 4 বছরের ফাইল দিয়ে আপনি কি করবেন? মিস ডায়না, আপনাকে প্রশ্ন করার জন্য আমি রাখিনি। আমি যা জিজ্ঞেস করব আর যা করতে বলবো তার জন্য রাখা হয়েছে। তাই বাড়তি প্রশ্ন না করে নিজের কেবিনে যান। অপমানে মুখ থমথমে হয়ে গেল ডায়নার। আরশের অগোচরে ভেঙচি কেটে কেবিন থেকে বের হয়ে গেল ডায়না। আরশ ফাইল চেক করতে করতে রাত 10টা বাজালো। একটানা বসে থাকায় কোমরে ব্যথা হয়ে গিয়েছে আরশের। হাত উপরের দিকে তুলে শরীরের আড়মোড়া ভাঙল আরশ। যেগুলো ফাইল দেখা বাকি রয়েছিল সেগুলো হাতে নিয়ে গাড়ির দিকে চলল। ব্ল্যাক কালার অডি RS6 পার্কিং এরিয়া থেকে বের করে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলো। বৃষ্টি এখনও থামেনি। অফিস থেকে ধীরে ধীরে সবাই বাড়িতে আসছেন। রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে এক এক করে ডিশ এনে রাখছেন বাড়ির কর্ত্রীরা। গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করার আগে ভিজে জবজবে হয়ে গেল আরশ। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন লিপি বেগম। শাড়ির আঁচল দিয়ে আরশের ভিজে যাওয়া চুলগুলো মুছে দিলেন। লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, না হলে ঠান্ডা লেগে যাবে। আরশের ভেজা চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো। নুসরাত ডাইনিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আরশকে শার্টের দিকে তাকিয়ে উপরে উঠতে দেখে সেদিকে তাকালো নুসরাত তীক্ষ্ণ দৃষ্টিতে। উপরের দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল শ্যামলা লোমসীন বুক শার্টের উপর দিয়ে উকি দিল। নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগে আরশ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। দুজনের চোখাচোখি হলে ভ্রু কুঁচকে নেয় আরশ। বিড়বিড় করল নুসরাত, ছি ছি, কী দেখে ফেললাম, আমার চোখের বিনষ্ট হয়ে গেল। এই পারভাটের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে এলো, কী সব ননসেন্স কথাবার্তা। আমি কেন আপনার দিকে পারভাটের মতো তাকাবো? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো ব্যক্তির দিকে তাকাবো? শেষের কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। কি বললি? আবার বল, শুনতে পাইনি। কিছুই বলিনি। কথাটা বলে অ্যাটিটিউড দেখিয়ে নুসরাত নিচে নেমে গেল। আরশ দুই কাঁধ উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে। নুসরাত, ইসরাত, মা খেতে এসো। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে হাঁক ছাড়লেন নুসরাত ও ইসরাতকে। নিজের রুম থেকে চিৎকার করে বলল ইসরাত, আসছি বড় আব্বু, 1 মিনিট। ইসরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো।
হেলাল সাহেব নিজের দুই পাশের দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহাম, অনিকা, আরিশা এসে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রুহানি। খাবার টেবিলে চামচের টুংটাং শব্দ। নাজমিন বেগম এবং লিপি বেগম দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে। খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। হেলাল সাহেব বললেন, শোয়েব, ব্যবসা কীরকম চলছে? সোহেব উত্তর দিলেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে বড় ভাই। সোহেদের দিকে তাকিয়ে বললেন, আর তোমার? জি ভাই, ভালো চলছে। নাজমিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক চুমুকে সব পানি পান করলেন নাসির সাহেব। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নিলেন। সবাই যখন এখানে আছে তাই একটা কথা বলতে চাইছিলাম। আসলে রাতের খাবার ছাড়া একসাথে কমই খাবার খাওয়া হয়, আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময়ই খুঁজে পাওয়া যায় না, তাই ভাবছিলাম এখনই বলে দিই। হেলাল সাহেব বললেন, এত ভনিতা না করে কি বলবি সেটা বল। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজনীন চোখ দিয়ে বললেন, বলার জন্য। সূক্ষ্ম গলায় ভেজানোর জন্য ঢোক গিলে নিলেন নাসির সাহেব। আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই অতটা মনোযোগ না দিলেও নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালেন নাসির সাহেবের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির সাহেব। খাবার খাওয়া থামিয়ে দুই হাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসির সাহেবের দিকে। এবার হেলাল সাহেব বললেন, কি বলছিলি বল, আমি শুনছি। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। নাজমিন বেগমের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বললেন, আসলে ছেলে আমেরিকায় থাকে, সেখানে নিজের গাড়ি বাড়ি ব্যবসা আছে, তাই ইসরাতের মার আমি চাচ্ছিলাম সম্পর্কটা নিয়ে ভাবার জন্য। হেলাল সাহেব বললেন, অবশ্যই, তোমাদের মেয়ে, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু আম্মার সাথে কথা বলেছিলে আর ছেলের বিষয়ে খোঁজ নিয়েছ? সকলে নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলাল সাহেবের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে ইরহাম চিমটি কাটল। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল ইরহামের চিমটি খেয়ে। নাসির সাহেব বললেন, না, এখনও কথা বলিনি, কাল সকালে কথা বলবো। মেয়ে দেখতে আসার আগে খোঁজ নেব। হেলাল সাহেব বললেন, আম্মা যা বলবে তাই হবে, আমার কিছুই বলার নেই। ছেলে ভালো হলে আর পরিবার ভালো হলে বিয়ে দিয়ে দাও, যদি সবার সম্মতি থাকে। নাসির, শোয়েব ও শোহেদের দিকে তাকালেন। তারা দুজনও মাথা নাড়িয়ে না করল, মানে তাদের কোনো সমস্যা নেই এই বিষয়ে। তারপর আবার খাবার টেবিল নিস্তব্ধ হয়ে গেল। মেহেরুন্নেসা রাগে গজগজ করছেন। নাসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নেবেন। নাসির সাহেব করুণ গলায় বললেন, আম্মা, রাগ করছো কেন? মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। হেলাল সাহেব সহমত পোষণ করলেন নাসির সাহেবের কথায়, মাথা নাড়িয়ে সায় দিলেন। মেহেরুন্নেসা পানের পিক ফেলে তাকালেন তার দুই সন্তানের দিকে। আমি তোমাগো মা নাকি তোমরা আমার মা? এত কথা কইবার লাগি তোমাগরে এইখানে ডাকি নাই। আমি যা বলতাছি দুইজন চুপচাপ বইয়া আমার কথাটা হুনো, এর বাইরে আমি আর একটা কথাও শুনবার চাই না। নাসির সাহেব কিছু বলতে যেতেই মেহেরুন্নেসা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানির পিক ফেলে দিয়ে বললেন, ইসরাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি, তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করবার দরকার নাই। তুমি তোমার সোডোমাইয়ারে কিভাবে বিয়া দিবা ওই বিষয়ে চিন্তা করো গিয়া। নাসির সাহেব বললেন, আম্মা, আমার কথাটা একবার শোনো। মেহেরুন্নেসা না শোনার ভান করলেন।
রহিমাকে ডাক দিয়ে বললেন, গরম পানি বসানোর জন্য উনি গোসল করবেন। আম্মা, আমি কথা দিয়ে ফেলেছি, একবার এসে দেখে যাক, পরে না হয় না করে দেব। ওইটা তোমার সমস্যা, আমার না। হেলাল সাহেবের দিকে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন। এবার বললেন, আম্মা, এসে দেখে যাক, পরে না হয় আমি নিজেই না করে দেব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহেরুন্নেসা। নাসির সাহেবের দিকে তাকিয়ে সাবধান করে বললেন, আইয়া দেখব মাইয়া, মাইয়া দেখার পর আলগোসে বিদায় করবা। এর আগে পিছে কোনো কথা যদি আমার কানে আসে, নাসির, আমি কি করুম নিজেই জানি না। নাসির সাহেব হাঁপ ছাড়লেন। এতক্ষণ শ্বাস আটকে বসেছিলেন। মেহেরুন্নেসার কথায় মাথা নাড়ালেন যে মেয়ে দেখার আগে পিছে আর কোনো কথা হবে না। এইবার আমার রুমটা খালি করো, দুইজনে এইখান থেকে বিদায় হও। অন্যদিকে ইসরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাজমিন বেগম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ইসরাতের এক কথা সে খাবে না। ইসরাত নিজ মনে বিড়বিড় করছে, আমার বিয়ে দেবে আর আমার পারমিশনই নিল না। নুসরাত আর ইরহাম মিলে মজা নিচ্ছে ইসরাতের। ইরহাম হুহা করে হাসছে। নুসরাত আর ইরহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইসরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চসূচক শব্দ বের হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোদের? তোদের দুজনের বিয়ে লেগেছে, এভাবে হাহাহিহি করে হাসছিস কেন? ইসরাতের ধমক খেয়ে দুজনেরই হাসি থামল না, আরও জোরে জোরে হাসতে লাগলো। ইসরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইরহাম ও নুসরাত হাসি বন্ধ করল, তবে কিছুক্ষণের জন্য। তারপর আবার বিকট শব্দে হাসা শুরু করল। ইসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, পাগল নাকি? নুসরাত বলল, বইন, তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য শুধু বিয়ের সম্বন্ধ আসছে। আর এদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়েই দিচ্ছে না, আবার কোনো সম্বন্ধও আসে না। আমার মতো দুঃখী ব্যক্তি এই সংসারে আর নাই। ইরহামের দিকে তাকিয়ে নুসরাত বলল, এই ইরহাম, হাসি কান্না ইমোজি। বলেই হাহা করে হেসে বিছানায় গড়াগড়ি খেল। ইসরাত বলল, এই জন্য দুজন আমাকে নিয়ে হাসছিস? ইরহাম বলল, আপুর জায়গায় আমি হলে কবেই লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। ইসরাত বলল, তাহলে আমার জায়গায় তুই বসে যাস ওদের সামনে গিয়ে, তারপর সাথে চলে যাস, কেমন? ইরহাম বলল, 500 টাকা দিয়ে দিও, আমি মেয়ে সেজে গিয়ে বসে যাব। নুসরাত ইরহামকে থামিয়ে বলল, আরে, আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলেপক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ আর কী হতে পারে? আমাকে কবে বিয়ে দেবে? ইরহাম বলল, এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলেপক্ষের সামনে বসে যা। ইসরাত বলল, আইডিয়াটা ভালো দিয়েছিস ইরহাম, নুসরাতকেই বসিয়ে দেব। নুসরাত নাক ফুলিয়ে ইরহামের দিকে তাকালো। তার পাটি থেকে ইসরাতের পাটিতে এক মুহূর্তেই চলে গেল, শালা খবিস। ইরহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল, বড় আপু দেখো, আমাকে মনে মনে গালাগাল করছে। নুসরাত চোখ দিয়ে শাসালো ইরহামকে, বুঝালো রুম থেকে বের হ, দেখাচ্ছি মজা। ইরহাম ফাঁকা ঢোক গিলল। নিজ মনে ভাবল, শাকচুন্নিটা এভাবে তাকাচ্ছে কেন? বাবারে, আর আপুর পক্ষপাতিত্ব করব না, পরে দেখা যাবে আমাকেই মেয়ে বানিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে, আমি তো তোর দলের, মজা করছিলাম তোর সাথে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বোন। নুসরাত ভাব করল ইরহামের কথাই শোনেনি। বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল। ইরহামকে শুনিয়ে শুনিয়ে বলল, ইরহাম নামক এক যুবক সুরভি নামের এক যুবতীর কাছে। পরের লাইন বলার আগে ইরহাম মুখ চেপে ধরল।
ইসরাত দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল। ইরহাম নুসরাতের পেছনে দাঁড়িয়ে বলল, বোন, তোর দুইটা পায়ে পড়ি, বড় অপুর সামনে বলিস না, মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার সোনা রূপা তামা বোন, বলিস না, আর জীবনেও তোকে পচাবো না, আপুর পক্ষ নেব না। ইসরাত বলল, দুটো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আবার কোনো গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছিস না তো? ইরহাম ও নুসরাত দুজন দুই হাত তুলে না করল। তারা কোনো গন্ডগোল পাকানোর চিন্তা করছে না। গন্ডগোল না পাকালেই হয়। সন্ধ্যাবেলায় সৈয়দ বাড়িতে কথা হচ্ছে আগামী বুধবার ছেলেবাড়ির পক্ষ থেকে ইসরাতকে দেখতে আসার জন্য বলেছে, যদি নাসির সাহেবের কোনো সমস্যা না থাকে। নাসির সাহেবও হ্যাঁ বলে দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। যখন থেকে পাত্রপক্ষ আসার গুঞ্জন শুরু হয়েছে তখন থেকে ইসরাত ঠুসঠাস কাজ করছে, ঘর ঝাড়ু দিচ্ছে আর চোখের পানি মুছছে। সকালে ইসরাত যখন খাবার খাচ্ছিল না, নাজমিন বেগম বলেছিলেন পাত্রদের না করে দেবেন, তাহলে এখন কেন ইসরাতকে দেখতে আসছে? নুসরাত ইসরাতকে কান্না করতে দেখে কান্না না করার জন্য ফোর্স করছে, সান্ত্বনা দিচ্ছে কিছুই হবে না, কিন্তু ইসরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে শোনে কার কথা? ইসরাতের ফোপানো কান্না কিছুক্ষণ পর হাউমাউ কান্নায় পরিণত হয়। নাজমিন বেগম কিচেনে ছিলেন। রোহানি জোর করে নাজমিন বেগমকে ইসরাতের রুমে পাঠালো যাতে মেয়েটা কান্না থামায়। নাজমিন বেগম ইসরাতের রুমে আসলেন। ইসরাতকে মেঝেতে হেলান দিয়ে বসে থাকতে দেখে ইসরাতের পাশে গিয়ে বসলেন। নাজমিন বেগম ইসরাতের পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, ইসরাত, দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আসবে, দেখবে, দেখে চলে যাবে। আমরা না করে দেব মা, কান্না করিস না। তুমি মিথ্যে বলছো। সকালে বললে না করে দেবে আর এখন বলছো বুধবারে আসবে তারা। আমি থাকবো না এই বাড়িতে, চলে যাব। ইসরাত, বাচ্চামো করে না। আম্মা না করেছে তোমার এখন বিয়ে না দেওয়ার জন্য, কান্না করো না। আরশ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে, অফিসে কাজের চাপ কম থাকায়। বাড়িতে এসে 2 তলা থেকে হাউমাউ কান্না শুনে ইসরাতের রুমের সামনে এসে দাঁড়ালো আরশ। ঘটনা বোঝার জন্য দরজার পাশে দাঁড়িয়ে নাজমিন বেগম ও ইসরাতের কথা শোনার চেষ্টা করল। নাজমিন বেগম আবার বললেন, আচ্ছা, পাত্রপক্ষের সামনে তোকে যেতে হবে না। নুসরাতকে দেখিয়ে দেব পাত্রী হিসেবে। ওর কোনো সমস্যা নেই বিয়ে করতে। এতদিন বিয়ে করার জন্য আমার কানের পোকা মেরে ফেলছিল। বুধবার নুসরাতকে কোণে বলে বসিয়ে দেব। নুসরাতের মুখ হা হয়ে গেল। তাকে ফাঁসিয়ে দিল বিয়ের চক্করে। একটু মজা করে কথা বলে বলে তাকে ইসরাতের জায়গায় বসিয়ে দেবে। জাতি কি মেনে নেবে তাকে? নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠল। কর্কশ গলায় বলল, আমি বলেছি এটাকে বিয়ে করব। এটাকে দেখতে পুরো আঙ্কেলের মতো লাগে। আমি সুগার ড্যাডি বিয়ে করব না। তোমরা ইসরাতকেই বিয়ে দাও। আমি বিয়ে করব একটা হ্যান্ডসাম ম্যানকে, যাকে দেখে আমার পুরো বংশের মানুষ টাসকে খেয়ে যাবে, যে কথার সাথে টাকা বের করে তোমাদের হাতে ধরিয়ে দেবে। তোর পরিকল্পনা দেখে আমি শিহরিত। এত বাজে কল্পনা তুই কিভাবে করিস? ছি। আর এক কাজ করিস, এত টাকা তো কারোর কাছে থাকে না। তুই টাকার মেশিনকে বিয়ে করে নিস, তাহলেই হবে। কিছু বলবে না, সারাদিন তোর বকর বকর শুনবে, আর চাপ দিলেই শুধু টাকা বের হবে। কিছুক্ষণ থেমে আরশ আবার বলল, আর মায়ের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা করল না? তুই তো প্রচুর নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। মায়ের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? না, আমি জানি না। দয়া করে আপনি শিখিয়ে দিলে কৃতার্থ হব আরশ। আরশকে ভ্রু তুলে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাইয়া। নুসরাতকে পাত্তা না দিয়ে এবার আরশ নাজমিন বেগমকে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচি? ইসরাত কান্না করছে কেন? নাজমিন বেগম বললেন, গতকাল রাতে যে পাত্রের কথা বলা হয়েছিল, তারা ইসরাতকে দেখতে আসছে বুধবার।
এই জন্যই কান্না করছে। এখন বিয়ে করবে না ও। আরশ বলল, কান্না করো না, ভাইয়া আছি না, সব সামলে নেব। বিয়ে না করলে করবে না, কে তোমাকে জোর করে বিয়ে দেবে? কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি, কিছু খেতে দিন তো ইসরাতকে। নুসরাত আরশকে ভেঙাচ্ছিল। হুবহু নকল করে মুখের আকৃতি পরিবর্তন করে বলল, কান্না করিস না, ভাইয়া আছি না, সামলে নেব। কান্না বন্ধ করো, কিছু খেয়ে পড়তে বসো। চাচি, কিছু খেতে দিন ইসরাতকে। তোর মুখের কি হয়েছে? এরকম করছিস কেন? কিছু হয়নি। আরশ একবার ইসরাতের দিকে তাকিয়ে চলে গেল। আবার কি মনে করে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো। চাচি, নুসরাতের বেশি বিয়ের শখ হলে আমাকে বলবেন। আমার কাছে গজম্বর আলী নামক এক পাত্র আছে, আপনি চাইলে বায়োডাটা দিতে পারি চাচি। কথাটা বলে মুচকি মুচকি হাসল। নুসরাত মুখ থমথমে করে ফেলল। আরশের উদ্দেশ্যে খুবই বাজে একটা গালি দিল। চাচি, দেখুন কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আস্ত গিলে খাবে। নাজমিন বেগম বললেন, নুসরাত বড় ভাইয়ের দিকে কেউ এভাবে তাকায়? চোখ নামাও। নুসরাত কিছু না বলে আরশকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিল। বিড়বিড় করে গালি দিল, শালা খবিশ, সুযোগ পেয়ে আমাকে বাঁশ দিতে চলে এসেছে। আমার সুযোগ আসুক, আমিও তোকে বাঁশ দিতে ছাড়ব না। আরশকে ধাক্কা দেওয়ায় দরজা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নাজমিন বেগম পেছন থেকে চিৎকার করে নুসরাতকে শাসালেন, বেয়াদব মেয়ে, বড় ভাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আর কোথায় যাচ্ছিস তুই? নুসরাত যেতে যেতে চিৎকার করে বলল, আমি জানি আমি বেয়াদব, বারবার মনে করিয়ে দিতে হবে না। অন্য কেউ ধাক্কা না দিলে আমি ধাক্কা দেই না। ইরহামের ঘরে যাচ্ছি, আজ একসাথে গ্রুপ ক্লাস করব। সুরভি আর সাদিয়াও আসছে।